সেকেন্ড সেমিস্টার প্রোগ্রামের অলংকার নিয়ে ক্লাস চলছিল এবং এর আগে আমরা অলংকার কাকে বলে, অলংকারের শ্রেণীবিভাগ এবং বিভিন্ন অলংকার নিয়ে আলোচনা করেছিলাম, তার সংজ্ঞা নিয়ে তাদের উদাহরণ দিয়ে আলোচনা করেছিলাম এবং আমাদের কথা ছিল এরকমই যে আমরা প্রথমত অলংকারের আলোচনাগুলো এভাবেই শুরু করব এবং তারপরে যখন আমাদের নতুন করে আবার একটা রিভিশন সময় চলবে তখন আমরা প্রত্যেকটা অলংকারের অনেকগুলো উদাহরণ দিয়ে বিস্তারিতভাবে জানব। এর আগে তোমাদের অলংকার কাকে বলে এই আলোচনা হয়েছে, অলংকারের শ্রেণীবিভাগ, সংজ্ঞা এবং তার সাথে প্রত্যেকটা অলংকারের আমি সংজ্ঞা দিয়ে একটা দুটো করে উদাহরণ দিয়ে তোমাদের বিষয়টা বলেছি। এবার যেহেতু আমাদের একটা মোটামুটি ধারণা হয়ে গেছে, এখন আমাদের কাজ হচ্ছে এবার প্রত্যেকটা অলংকারের আমরা যতটা সম্ভব, যতটা আমরা প্রত্যেকে যতগুলো করে উদাহরণ পাবো জোগাড় করব এবং সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং একটা খাতার ভেতরে তোমরা সেগুলো যদি তোমাদের মনে হয় তোমরা লিখে রাখতে পারো, যাতে পরবর্তীতে তোমাদের অনুপ্রাস অলংকার বলে যদি তোমরা সেখানে ধরো ছেকানুপ্রাস বা বৃত্তনুপ্রাস অলংকারের বিভিন্ন রকমের যে ভাগগুলো সেগুলো দিয়ে ধরো তোমরা প্রত্যেকটার উদাহরণ লিখে রাখলে, যদি তোমাদের সেটা সুবিধে মনে হয় তোমরা সেটাও করতে পারো। আর যদি মনে হয় যে তোমরা এমনি আলোচনা করলেই তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তাহলে তোমরা সেটাও করতে পারো। আজকে মূলত আমরা অনুপ্রাস অলংকার নিয়ে আলোচনা করব। তো তার আগে আমরা আরেকবার বলে নিই যে অলংকারকে আমি প্রথমে বলেছিলাম যে যদি আমরা অলংকারকে এরকম দুটো শ্রেণীতে ভাগ করি, যে একটা হচ্ছে মানবদেহের অলংকার আর একটা হচ্ছে কাব্যদেহের অলংকার, তাহলে আমাদের বিষয়টা বুঝতে কিছুটা সুবিধে হয়। আমরা জানি মানবদেহে অলংকার প্রযুক্ত হয় বা অলংকার ব্যবহৃত হয় কী কারণে, না তার সৌন্দর্য উৎপাদন করার জন্য বা আমাদের দেহের যে সৌন্দর্য সেই সৌন্দর্যকে আরও বেশি করে বাড়িয়ে তোলার জন্য আমরা অলংকারের ব্যবহার করে থাকি। সেরকমই কাব্যদেহে বিভিন্ন সৌন্দর্য উৎপাদন করার জন্য বা আরও বেশি সৌন্দর্য বৃদ্ধি করার জন্য অলংকারকে ব্যবহার করা হয়। এবার এমন নয় যে অলংকার ছাড়া কোনো রকমের সৌন্দর্য সৃষ্টি হয় না, সেরকম বিষয় নয়, কিন্তু অলংকারের সঠিক প্রয়োগ আমাদের সৌন্দর্যকে আরও বেশি বাড়িয়ে তুলতে পারে, এই কথাটা বলা যেতে পারে। সেটা আমরা আমাদের নিজেদের জীবনের নিজেদের ব্যবহার যে আমরা তো বিভিন্ন রকমের অলংকার ব্যবহার করি, তো আমরাও সেই বিষয়টা থেকে যদি সেই দিকটা একটু দেখি, খেয়াল করি, তাহলে দেখবো আমাদের কাছে বিষয়টা খুবই পরিষ্কার হয়ে ওঠে। যেমন আমরা এক একটা পোশাকের সঙ্গে এক এক ধরনের অলংকার ব্যবহার করে থাকি। এবার কোনো কারণে যদি কোনো পোশাকের সঙ্গে হয়তো সেই অলংকার এমন হতে পারে যে সে হয়তো অলংকারের একটু অতিরিক্ত ব্যবহার করে ফেললাম, তাহলে যেরকম আমাদের সম্পূর্ণ সৌন্দর্য নষ্ট হয়ে যায়, তেমনি হয়তো কোনো সময় কিছু অলংকারের ব্যবহার করলে আমরা যতটা আমাদের সৌন্দর্য তৈরি হয়েছে সেটার থেকে হয়তো আরও বেশি বৃদ্ধি হতেও পারে, এরকম একটা অবকাশ থেকে যায়। তো সেরকমই কাব্যদেহের ক্ষেত্রেও একই কথা প্রযুক্ত হয় বা একই কথা বলা যায় যে কাব্যদেহের নিজস্ব সৌন্দর্যের তো রয়েছে, কিন্তু তাছাড়া সেই সৌন্দর্যের মধ্যে যদি আমরা সুপ্রযুক্ত করতে পারি অলংকার, কিন্তু হ্যাঁ অবশ্যই সুপ্রযুক্ত হতে হবে। এক গাদা অলংকার শুধু দিয়ে দিলাম তার মানেই যে কাব্য সুন্দর হয়ে যাবে, আগের তুলনায় অনেক বেশি সৌন্দর্য উৎপাদিত হবে বা উৎপাদন করা যাবে তা নয়, কিন্তু সঠিক অলংকারের সঠিক প্রয়োগ যদি করা যায় তাহলে সেরকমই কাব্যদেহেও কিন্তু অনেক সৌন্দর্য অলংকার বৃদ্ধি করে দিতে পারে। এবার আমরা এটা বলতে পারি যে তার মানে যার দ্বারা আমাদের সৌন্দর্য উৎপাদন সম্ভব হয় তাকেই আমরা বলি অলংকার। এবার আমরা যদি আমাদের মূলত আলোচনার বিষয় কাব্যদেহে অলংকার, তো এই কাব্যদেহে অলংকারকে আমরা যদি দুই ভাগে ভাগ করতে পারি, যদি ভাগ করি মানে আমরা দুভাগে ভাগ করব, একটা হচ্ছে শব্দালংকার, একটা হচ্ছে অর্থালংকার। আমরা সংজ্ঞা এই নামটা থেকে এর সংজ্ঞাটা কী হতে পারে বুঝতে পারছি। শব্দালংকার অর্থাৎ শব্দকে কেন্দ্র করে, শব্দকে আশ্রয় করে যে সমস্ত অলংকার সৃষ্টি হয় সেটা হচ্ছে শব্দালংকার। আর অর্থকে আশ্রয় করে যে সমস্ত অলংকার সৃষ্টি হয়
সেটা হচ্ছে অর্থালঙ্কার। এবার এই শব্দালঙ্কার অর্থালঙ্কারের বিভিন্ন উদাহরণ এটা তো পড়তে পড়তে আমরা পেয়েই যাব। তার ভেতরে যে কবিতাটা বা লাইন তোমাদের সুবিধে মনে হবে তোমরা শব্দালঙ্কার বা অর্থালঙ্কার, মানে যদি এরকম প্রশ্ন আসে যে শব্দালঙ্কার বলতে তোমরা কী বোঝো বা অর্থালঙ্কার বলতে কী বোঝো, তাহলে আমাদের তো এটা লিখতে হবে যে শব্দালঙ্কার বলতে আমরা এই বুঝি বলে একটা উদাহরণ দিতে হবে। এবার এখানে যেরকম উদাহরণ দেওয়া আছে, গুরু গুরু মেঘ গুমরে গুমরি গরজে গগনে গগনে গরজে গগনে, এই উদাহরণটা দেওয়া আছে, কিন্তু এই উদাহরণটাই যে তোমাদের দিতে হবে সেটা আমি বলছি না, তোমাদের যার যেটা সুবিধে সেই উদাহরণটা তোমরা এখানে দেবে। এবং অর্থালঙ্কারের ক্ষেত্রেও একই কথা। তো যাই হোক, সেই আলোচনায় আমরা পরে আসবো। আজকের সব থেকে প্রথমে যে আমরা অলঙ্কার নিয়ে আলোচনার যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অনুপ্রাস অলঙ্কার। একবার আলোচনা করা হয়েছে, আমরা আবার আলোচনা করছি। তাহলে অলঙ্কারকে আমরা দুভাগে ভাগ করলাম, শব্দালঙ্কার, অর্থালঙ্কার। এবং শব্দালঙ্কারের ভেতরে আমরা যে ভাগগুলো করতে পারি, যে 5টা ভাগ, সেটা হচ্ছে অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি এবং পুনরুক্ত পদাভাস। তার ভেতরে আমরা আজকে অনুপ্রাস অলঙ্কার নিয়ে আলোচনা করব। অনুপ্রাস অলঙ্কারের যদি আমরা একটু সংজ্ঞাটা দেখে নিই, দেখব বইয়ে কি লেখা আছে, একটু দেখে নিচ্ছি। যে একই ব্যঞ্জন বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত বা বিযুক্তভাবে বারবার উচ্চারিত হয়ে শ্রুতি সৌন্দর্য সৃষ্টি করলে অনুপ্রাস অলঙ্কার হয়। আমি আরেকবার বলছি, একই ব্যঞ্জন বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্তভাবে কিংবা বিযুক্তভাবে বারবার উচ্চারিত হয়ে যদি কাব্যে শ্রুতি সৌন্দর্য দান করে তাহলে সেখানে অনুপ্রাস অলঙ্কার হয়। তাহলে অনুপ্রাস অলঙ্কার এবার আমরা একটা উদাহরণ দেখে নেব। সেটা হচ্ছে যেরকম, আচ্ছা প্রথমে কি বললাম, যে একই বর্ণ ব্যঞ্জনবর্ণ, একই ব্যঞ্জনবর্ণ কিংবা বর্ণগুচ্ছ যদি বারবার উচ্চারিত হয়, এই কথাটা আমাদের অনুপ্রাসের ক্ষেত্রে মনে রাখতে হবে। যেরকম কুলায় কাঁপিছে কাতর কপোত, এখানে আমরা দেখতে পাচ্ছি ক যে ব্যঞ্জন ধ্বনিটি সেটা কিন্তু বারবার ব্যবহৃত হচ্ছে। কুলায়ে ক এসেছে, কাঁপিছেতে ক এসেছে, কাতরে ক এসেছে, কপোতেও ক এসেছে। তাহলে কুলায়ে কাঁপিছে কাতর কপোত, এই বাক্যটিতে আমরা দেখলাম ক ব্যঞ্জন ধ্বনিটি বারবার করে উচ্চারিত হচ্ছে, ঘুরে ফিরে আবর্তিত হচ্ছে, উচ্চারিত হচ্ছে। তো সেক্ষেত্রে এটা কিন্তু একটা অনুপ্রাস অলঙ্কারের প্রকৃষ্ট উদাহরণ। এবার এরকম বিভিন্ন রকমের অনুপ্রাস, মানে বিভিন্ন রকমের অনুপ্রাস অলঙ্কার বা বিভিন্ন মানে প্রচুর উদাহরণ দেওয়া যায়। তোমাদের কয়েকটা উদাহরণ আমি বলছি, আমি বলে রাখছি, তোমরা যদি মনে করো তোমরা এখান থেকে শুনে লিখেও নিতে পারো। তার ভিতরে একটা উদাহরণ যেমন বললাম, কুলায়ে কাঁপিছে কাতর কপোত, এখানে এই উদাহরণটা দিয়ে তোমরা লিখতে পারো যে এখানে নিচে লিখবে যে ক ব্যঞ্জন ধ্বনিটি এখানে বারবার উচ্চারিত হয়ে একটা শ্রুতি সৌন্দর্য সৃষ্টি করছে, তাই এটি অনুপ্রাস অলঙ্কারের উদাহরণ। এটা বলতে পারো, এটা 1 নম্বর উদাহরণ। এরপরে আরেকটা উদাহরণ, আরেকটা কবিতার লাইন বলছি, যেমন চলো চপলার চকিত চমকে করিছে চরণ বিচরণ। চলো চপলার চকিত চমকে করিছে চরণ বিচরণ। তো এখানে বুঝতেই পারছো চ কথাটা বারবার করে ঘুরে ফিরে আসছে। তারপরে আরেকটা উদাহরণ দিচ্ছি, ছলাৎ ছলাৎ ছল, প্রথম লাইন, দ্বিতীয় লাইন, ছক ছুঁয়ে চল। ছলাৎ ছলাৎ ছল, ছক ছুঁয়ে চল, তাহলে এখানে ছ বারবার ঘুরে ফিরে আসছে। আরও একটা উদাহরণ দিচ্ছি, বাজিল বনে বাঁশের বাঁশরি, বনে বসে বাজাইছে বনবিহারী। প্রথম লাইন, বাজিল বনে
বাঁশের বাঁশরি। তারপরের লাইন, বনে বসে বাজাইছে বনবিহারী। তাহলে এখানে ব ব্যঞ্জন ধ্বনিটি বারবার ঘুরে ফিরে আসছে। তাহলে এইভাবে আমরা অনুপ্রাস অলঙ্কারকে বুঝিয়ে দিতে পারি যে কি করে একটা ব্যঞ্জন ধ্বনি বারবার করে উচ্চারিত হয়ে শ্রুতি সৌন্দর্য দান করতে পারে এবং অনুপ্রাস অলঙ্কারের সৃষ্টি করতে পারে। এবার আরেকটা কথা আমাদের মাথায় রাখতে হবে, আমরা যখন সংজ্ঞাটা পড়লাম তখন আমরা এই কথাটাও বললাম যে শুধু ব্যঞ্জন ধ্বনি নয়, ব্যঞ্জন গুচ্ছও ঘুরে ফিরে আসতে পারে। তো সেটার কিছু উদাহরণ দেখে নিই। যেমন দুরন্ত কৌন্তিক ফুল, দুরন্ত কৌন্তিক কুল, কুন্তে আম ফালিল। এটা একটা কবিতার লাইন। লেখা আছে কি, দুরন্ত কৌন্তিক কুল, কুন্তে আশফালিল। তাহলে এখানে দন্তের নয়ে তয়ে এই যে বর্ণগুচ্ছটা দুরন্তর নয় তয়ে একবার ব্যবহৃত হয়েছে, কৌন্তিক নয় তয়ে আরেকবার ব্যবহৃত হলো, কুন্তে এতে আরেকবার ব্যবহৃত হলো। তাহলে নয়ে তয়ে যে বর্ণগুচ্ছটা সেটাও কিন্তু বারবার আবর্তিত হচ্ছে। যেমন কুলায় কাঁপিছে কাতর কপতে গিয়ে বললাম যে ক ব্যঞ্জন ধ্বনিটি বারবার করে ব্যবহৃত হচ্ছে, এখানে তেমনি দুরন্ত কৌন্তিক কুল, কুন্তে আশফালিল, এখানে নয়ে তয়ে বর্ণগুচ্ছটি কিন্তু বারবার করে আবর্তিত হচ্ছে। তাহলে ওইটি হচ্ছে একটি ব্যঞ্জন ধ্বনি বহুবার ধ্বনিত হয়ে অনুপ্রাস অলঙ্কার সৃষ্টি করছে, আর এখানে দন্তের নয়ে তয়ে যে বর্ণগুচ্ছটি সেইটি বারবার করে ব্যবহৃত হচ্ছে, ধ্বনিত হচ্ছে এবং অনুপ্রাস অলঙ্কার সৃষ্টি করছে। তো এইভাবে আমাদের অনুপ্রাস অলঙ্কারের সৃষ্টি হয়। অনুপ্রাস অলঙ্কারের আরও অনেক উদাহরণ দেওয়া যায়, যেমন আরও কয়েকটি অনুপ্রাস অলঙ্কারের উদাহরণ দিয়ে দিই। এখনই অন্ধ বন্ধ করো না পাখা, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। তাহলে এখানে দন্তের নয়ে ধয়ে ব্যবহৃত হলো এবং এটি একটা অনুপ্রাস অলঙ্কারের উদাহরণ। তারপরে অশান্ত আকাঙ্ক্ষা পাখি মরিতেছে মাথা খুঁড়ে পঞ্জর পিঞ্জরে। অশান্ত আকাঙ্ক্ষা পাখি মরিতেছে মাথা খুঁড়ে পঞ্জর পিঞ্জরে। এই যে ইয় জয়ে পঞ্জর আর পিঞ্জর, তাহলে এখানে ইয় জয়ে সেটা দুবার ব্যবহৃত হলো, একাধিকবার ব্যবহৃত হলো। এটাও একটা উদাহরণ অনুপ্রাস অলঙ্কারের। তারপরে আরেকটা খুব চেনা লাইন, উদ্ধত যত শাখার শিখরে রডোডেনড্রন গুচ্ছ। উদ্ধত যত শাখার শিখরে রডোডেনড্রন গুচ্ছ। তাহলে এখানে এই যে শাখার আর শিখরে, তাহলে এইভাবে বিভিন্ন ব্যঞ্জন ধ্বনি বা বর্ণগুচ্ছ, একটা বর্ণও হতে পারে, একটা ব্যঞ্জন বর্ণও হতে পারে, আবার একটা বর্ণগুচ্ছও হতে পারে, বারবার করে আবর্তিত হয়ে যখন কাব্যের শ্রুতি সৌন্দর্য বৃদ্ধি করে তখন আমরা সেটাকে বলি অনুপ্রাস অলঙ্কার। এবার আমরা অনুপ্রাস অলঙ্কারের কিছু শ্রেণী বিভাগ দেখে নেব। যেরকম অলঙ্কার শব্দালঙ্কার অর্থালঙ্কার দুভাগে ভাগ করলাম এবং তারপর আমরা শব্দালঙ্কারকে 5 ভাগে ভাগ করেছিলাম, অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি আর পুনরুক্ত পদাভ্যাস। সেই রকম এখন অনুপ্রাসের ভেতরেও কিন্তু কিছু বিভাগ রয়েছে, কিছু উপবিভাগ রয়েছে, যেরকম হচ্ছে বৃত্তনুপ্রাস, ছেকানুপ্রাস, শ্রুত্তনুপ্রাস, লাটানুপ্রাস, আর একটা হচ্ছে অন্তানুপ্রাস। তো এই অনুপ্রাস, এরা সবাই অনুপ্রাস অলঙ্কার, কিন্তু এই প্রত্যেকটা অনুপ্রাস অলঙ্কার আমরা একটু জেনে নেব, যাতে কোনো কারণে যদি আমাদের লাটানুপ্রাস অলঙ্কার কাকে বলে এইরকম প্রশ্ন যদি কখনো দিয়ে দেয়, বা কোনো একটা লাইন তুলে দিয়ে বললো এটা কোন ধরনের অনুপ্রাস অলঙ্কার, তাহলে আমাদের শুধু অনুপ্রাস অলঙ্কারটুকু লিখলে চলবে না, তখন আমাদের এটা জানতে হবে যে এই অনুপ্রাস অলঙ্কারের ভেতরে কোনটা ছেকানুপ্রাস, কোনটা লাটানুপ্রাস,
কোনটা শ্রুত্যনুপ্রাস, এই বিষয়গুলো জানতে হবে। তো এখন আমরা অনুপ্রাস অলঙ্কার এমনি কাকে বলে, অনুপ্রাস অলঙ্কারের সম্বন্ধে আমরা উদাহরণ বেশ কিছু জেনে নিয়েছি। এবার আমরা এই অনুপ্রাস অলঙ্কারের যে বিভিন্ন ভাগ, সেই ভাগগুলোকে একটু বুঝে নেব, তাহলে সম্পূর্ণ অনুপ্রাস অলঙ্কার নিয়ে আমাদের আলোচনাটা শেষ হয়ে যাবে। যেমন প্রথমেই আমরা যে অলঙ্কারটা নিয়ে যে অনুপ্রাস অলঙ্কারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৃত্তনুপ্রাস। বৃত্তনুপ্রাস নামটা থেকেই আমাদের মাথায় এরকম একটা আসছে না, বৃত্ত মানে একই বিষয় বারবার গোল 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 করে ঘুরছে, এটা আমাদের মনে হচ্ছে বৃত্ত কথাটা থেকে, বৃত্তনুপ্রাস। অর্থাৎ বৃত্ত বলতে এমন নয় যে শুধু অনুপ্রাস অলঙ্কার মাত্রেই একটা বর্ণ বা ব্যঞ্জন বর্ণ বা বর্ণগুচ্ছ বারবার ঘুরে ফিরে আসবে, সেটা সমস্ত অনুপ্রাস অলঙ্কারই। কিন্তু বৃত্তনুপ্রাসটা বলতে বিশেষত যেটা বোঝায় সেটা হচ্ছে একটা ব্যঞ্জন বর্ণ ঠিক দুবার যখন ব্যবহৃত হয়। এগুলো একটু মনে রাখতে হবে যে একটাই ব্যঞ্জন বর্ণ ঠিক দুবার যদি ধ্বনিত হয় তাহলে সেটা বৃত্তনুপ্রাস অলঙ্কারের মধ্যে পড়বে। যেমন নাহি চাহি নিরাপদ রাজভোগ নব, তাহলে নাহি চাহি, এখানে এই যে হ, নাহিতে একবার হ উচ্চারিত হলো, চাহিতে একবার হ উচ্চারিত হলো। আবার এই যে নিরাপদ রাজভোগ নব, তাহলে নিরাপদে একবার র উচ্চারিত হলো, আবার রাজভোগে একবার র উচ্চারিত হলো। তাহলে র ব্যঞ্জন বর্ণটি দুবার উচ্চারিত হলো ধ্বনি হিসাবে, একবার রাজভোগে একবার নিরাপদের র আর রাজভোগের র। আর নাহি চাহিতে নাহির একটা হ আর চাহির একটা হ। তাহলে এই ধরনের যখন কোনো রকমের অনুপ্রাস অলঙ্কার হবে, যখন একটি ব্যঞ্জন বর্ণ বা একটি ব্যঞ্জন বর্ণ ঠিক দুবার ব্যবহৃত হচ্ছে, তখন সেটা আমরা বলবো বৃত্তনুপ্রাস অলঙ্কার। এরপরে আমরা যাব ছেকানুপ্রাস অলঙ্কারে। ছেকানুপ্রাস অলঙ্কার হচ্ছে দুই বা ততোধিক ব্যঞ্জন বর্ণ যুক্তভাবে কিংবা বিযুক্তভাবে যদি মাত্র দুবার ধ্বনিত হয়। আরেকবার বলছি, দুই বা ততোধিক ব্যঞ্জন বর্ণ যুক্তভাবে বা বিযুক্তভাবে যদি দুবার মাত্র ধ্বনিত হয় তখন সেটা হয় ছেকানুপ্রাস অলঙ্কার। ছেকানুপ্রাস অলঙ্কার যেরকম এখনই অন্ধ বন্ধ করো না পাখা, যেটার উদাহরণ আমি অনুপ্রাস অলঙ্কার বোঝাতে গিয়ে দিলাম, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। এখানে নয় ধয় যে বর্ণগুচ্ছটি সেটি কিন্তু ঠিক দুবারই ব্যবহৃত হয়েছে। অন্ধতে একবার ব্যবহৃত হয়েছে নয় ধয়, বন্ধতে একবার ব্যবহৃত হয়েছে নয় ধয়। তাহলে এখানে বর্ণগুচ্ছটা কিন্তু দুবার ব্যবহৃত হলো। তারপরে আরেকটা আমি বললাম, ওই যে অশান্ত আকাঙ্ক্ষা পাখি মরিতেছে মাথা খুঁড়ে পঞ্জর পিঞ্জরে, ইয় জয় একবার পঞ্জরে ব্যবহৃত হলো, একবার পিঞ্জরে ব্যবহৃত হলো। তো এইগুলো হচ্ছে ছেকানুপ্রাস অলঙ্কারের উদাহরণ। এরপরে আমরা চলে যাব অন্তানুপ্রাস। অন্তানুপ্রাস মানে যে সমস্ত অলঙ্কারের অন্তে অনুপ্রাস ঘটছে, যে সমস্ত ইয়েতে আমরা উদাহরণগুলোতে দেখব যে অন্তে গিয়ে অনুপ্রাস ঘটছে, সেগুলোকে বলা হয় অন্তানুপ্রাস অলঙ্কার। তবে এই কথাটা মনে রাখতে হবে, যেটা শ্যামাপদ চক্রবর্তী অলঙ্কার চন্দ্রিকা বইয়ে লিখেছেন, যে অন্তানুপ্রাসের ক্ষেত্রে কিন্তু যে এটা অনুপ্রাসের অনুশাসন নিশ্চয়ই আছে, নাহলে সেটাকে তো অনুপ্রাস অলঙ্কার আমরা বলতাম না। কিন্তু এখানে অনুশাসনটা অনেকটা শিথিল, অন্যান্য অনুপ্রাস অলঙ্কারের ক্ষেত্রে যেরকম খুব কঠোরভাবে নিয়ম পালন করা হয়, এক্ষেত্রে কিছুটা শিথিল। এটা শ্যামাপদ চক্রবর্তী তিনি তার অলঙ্কার চন্দ্রিকা গ্রন্থে লিখেছেন। যাই হোক, একটা উদাহরণ দিই। পাখির মিঠে রায়ে সাতটা আলোর নায়ে চৌকাঠে দেয় পা আমার মা, আমি জানতে পারি না, তারপরে তীর শিশিরে দেয় ধুয়ে রোদ গামছা ছুঁয়ে। এই যে আমি কবিতাটা বলছি, সেই কবিতাটার প্রত্যেকটা অন্তের শেষে দেখো একটা করে মিল পাওয়া যাচ্ছে। কেমন মিল? পাখির মিঠে রায়ে সাতটা আলোর নায়ে, এই যে রায়ে আর নায়ে মিলে গেল, তাহলে এটা অন্তানুপ্রাসের একটা
প্রকৃষ্ট উদাহরণ। তো এই ধরনের যে কোনো উদাহরণ যেগুলো শেষে দেখবে একটা মিল পাচ্ছ, সেগুলো কিন্তু প্রত্যেকটা অন্তানুপ্রাসে চলে যাবে। যেমন আরেকটা বলে দিচ্ছি, তুমি সে বালিকা যার চম্পক অঙ্গুলি, এটা প্রথম লাইন। দ্বিতীয় লাইন, লিখিত মেঘের স্তরে চঞ্চল বিজুলি, তাহলে অঙ্গুলি আর বিজুলি মিলে গেল, তাহলে এটাও অনুপ্রাস, অন্তানুপ্রাস এর একটা ভালো উদাহরণ। এরপরে আমরা শ্রুত্যনুপ্রাসে চলে যাই। শ্রুত্যনুপ্রাস নিয়ে বলতে গেলে প্রথমে যেটা একটু বলতে হবে সেটা হচ্ছে, আমরা বিভিন্ন রকমের বর্গ নিয়ে পড়েছিলাম, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, প বর্গ, ক, চ, ট, ত, প, এই 5টা বর্গের নাম আমরা জানি, আমরা পড়েছি। ক বর্গ মানে ক, খ, গ, ঘ, এই 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 লাইনটা, ক, খ, গ, ঘ, ম। ক, চ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ট, ঠ, ড, ঢ, এইগুলো হচ্ছে বিভিন্ন রকমের বর্গ, অর্থাৎ বিভিন্ন রকমের বর্গ যখন আমরা পড়েছিলাম, আমরা জানি এরকম 5টা বর্গ আছে, এবং এই 5টা বর্গের প্রত্যেকটা এরকম ক বর্গ, চ বর্গ, ট বর্গ, প বর্গ, এভাবেই আমরা এগুলোকে চিনি। তো যখন শ্রুত্যনুপ্রাস অলঙ্কারের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে বাগযন্ত্রের একই স্থান থেকে উচ্চারিত শ্রুতি সৌন্দর্যময় যে অনুপ্রাস, সেটাকে শ্রুত্যনুপ্রাস বলে। মানে আমাদের মনে রাখতে হবে, একটা বর্গের দুটো বর্ণ যদি অনুপ্রাসের ক্ষেত্রে আসে, যেমন উদাহরণ দিলে বুঝতে পারবে। যেমন একটা উদাহরণ হচ্ছে, পরপারে দেখি আঁকা, দ্বিতীয় লাইন, তরু ছায়া মসি মাখা। তাহলে এই যে আঁকা আর মাখা, এখানে তোমরা বলতে পারো এটা তো এর আগেই যে আমি অলঙ্কারটা পড়ে এলাম, সেখানে এর আগেই যে অলঙ্কারটা পড়ে এলাম, যে পিছনে যেই আমরা মিল পাবো সেটাকে তো আমরা বলতেই পারি অন্তানুপ্রাস। হ্যাঁ, অন্তানুপ্রাস অবশ্যই বলতে পারো, কিন্তু অন্তানুপ্রাসের থেকে এটাকে আমরা শ্রুত্যনুপ্রাস এই কারণে বেশি অ্যাপ্রোপ্রিয়েট বা সঙ্গত বলে মনে করব। তার কারণ, যেহেতু আঁকা হচ্ছে ক আর মাখা হচ্ছে খ, তাহলে ক আর খ দুটো কিন্তু একই বর্গ থেকে এসেছে। সুতরাং এটাকে আমরা কিন্তু ঠিক অন্তানুপ্রাস নয়, এটাকে আমরা অবশ্যই শ্রুত্যনুপ্রাস করব। তারপরে আরেকটা বলছি, মেঘরোদ নাচানাচি, কানামাছি কানামাছি। তাহলে মেঘরোদ নাচানাচি চ দিয়ে শেষ হলো, কানামাছি কানামাছি ছ দিয়ে শেষ হলো। হ্যাঁ, পাহাড় চূড়োয় দিলেন উকি, সেই উঁকিতে সবাই সুখী। তাহলে উঁকি আর সুখী, ক খ। তাহলে যখনই কোনো কবিতার লাইনে দেখবে যে পিছনের যে মিল যখন হচ্ছে একদম পিছনের প্রথম লাইনের শেষের যে বর্গর যে ধ্বনিটা ব্যঞ্জনধ্বনি এবং দ্বিতীয় লাইনের পরের যে ব্যঞ্জনধ্বনি, দুটো যদি একই বর্গের হয় তাহলে কিন্তু এটা অবশ্যই শ্রুত্যনুপ্রাসের মধ্যে পড়বে। আর যদি সেটা না হয়, যদি এমনি অন্তমিল পাও, তাহলে সেটা অন্তানুপ্রাসে পড়বে। আচ্ছা, এবার যে মানে যে অলঙ্কারটার সম্বন্ধে আমরা পড়ব সেটাও হচ্ছে একটা অনুপ্রাস, সেটা হচ্ছে লাটানুপ্রাস। লাটানুপ্রাসটা কি? যে কাব্যের তাৎপর্য বৃদ্ধির জন্য অর্থের পরিবর্তন না ঘটিয়ে কবি একই শব্দের যখন পুনরাবৃত্তি ঘটান, তখন সেটাকে আমরা বলবো লাটানুপ্রাস। একটা উদাহরণ, গাছে গাছে ফুল, ফুলে ফুলে অলি, সুন্দর ধরাতল। এই যে কথাটা বললাম, গাছে গাছে ফুল, ফুলে ফুলে অলি, সুন্দর ধরাতল। গাছে গাছে ফুল, ফুলে ফুলে অলি। এবার এই যে গাছে গাছে ফুল, গাছে কথাটা দুবার ব্যবহার করলাম, কিংবা ফুলে ফুলে অলি, এই ফুলে কথাটা দুবার ব্যবহৃত করলাম, তার মানে কি কখনো এটা যে একটা গাছের যা মানে আরেকটা গাছের মানে সেটা আলাদা, বা একটা ফুলের যা মানে দ্বিতীয় ফুলের মানেটা আলাদা? তা কিন্তু নয়। গাছে গাছে ফুল বলতে আমি এখানে কেন দুবার গাছে ব্যবহার করছি না, গাছে গাছে বলতে আমি বুঝাচ্ছি অনেক গাছে, মানে সব গাছেই প্রায় ফুল, এবং ফুলে ফুলে অলি মানে প্রচুর ফুল, এই অর্থে এখানে কিন্তু ফুলে ফুলে অলি বলা হচ্ছে। ফুলে অলি
যদি আমি এই কথাটা বলতাম গাছে ফুল ফুলে অলি, তাহলে মনে হতো হয়তো একটা গাছের একটা ফুলে অলি, এটা মনে হতো। কিন্তু যখন আমি বলি গাছে যদি বললাম এই কথাটা বললি যে গাছে গাছে ফুল ফুলে ফুলে অলি, তার মানে কি প্রচুর একটা মানে একটা বৃদ্ধি, মানে একটা প্রচুর একটা সংখ্যাধিক্য, এখানে গাছের সংখ্যাধিক্য, একটা আধিক্য বোঝানো হচ্ছে। তাই জন্য কিন্তু এখানে একটা তাৎপর্য মণ্ডিত করে তোলার জন্যই যে না প্রচুর গাছ প্রচুর ফুল, এবং সেই বিষয়টাকে এক সুন্দর ধরাতলের ভেতরে প্রচুর গাছ প্রচুর ফুল, হ্যাঁ এই বিষয়টাকে বোঝানোর জন্যই কিন্তু এখানে এই তাৎপর্যটা দান করার জন্যই কিন্তু এখানে এই শব্দটা, গাছের শব্দটা এবং ফুলের শব্দটা একই অর্থ, কিন্তু তার একবার ব্যবহার করা হয়নি, দুবার ব্যবহার করা হয়েছে। তো এই ধরনের অনুপ্রাসগুলোকে আমরা বলবো লাটানুপ্রাস। যেরকম আরও উদাহরণ দিচ্ছি, যেমন সকাল সকাল বাড়ি ফিরে এসো, এই কথাটা যদি বলি তাহলে সকাল সকাল তো এমন তো মানে নয় যে একটা সকালের মানে সত্যি সকাল আর একটা সকালের মানে বিকেল, তা তো নয়, দুটো সকালের মানেই সকাল। তো সেক্ষেত্রে সকাল সকাল বাড়ি ফিরে এসো এই কথাটা মানে এটাই বোঝাতে চাইছে যে খুব তাড়াতাড়ি সকালের মধ্যেই চলে এসো, এই তাৎপর্যটা দান করার জন্য দুবার সকাল কথাটা ব্যবহার করা হলো। কিন্তু সকালের কিন্তু কোনো রকমের অর্থ পরিবর্তন হলো না, এটা লাটানুপ্রাস। আরও বলছি, ভালো ভালো কথা আজকাল আর কেউ শোনে না, ভালো ভালো কথা বলাই যেত যে ভালো কথা আজকালকার দিনে কেউ শোনে না, কিন্তু এইটা কোনো তাৎপর্য বৃদ্ধির জন্যই হোক কি কাব্যের আলাদা সৌন্দর্যদানের জন্যই হোক, এই শব্দটার এই যে ভালো ভালো কথা, এই ভালোটাকে ভালো কথা না বলে ভালো ভালো কথা বলা হলো, সেটা বলা হলো। কিন্তু এমন নয় যে প্রথমটার ভালো মানেই ভালো বা দ্বিতীয়টার ভালো মানেই ভালো, আসলে দুটো ভালো মানেই একই অর্থ, এটাও লাটানুপ্রাস। যেমন বাজে বাজে কথা বলিস না, তো তাহলে বাজে বাজে, আমি তো এটাও বলা যেত যে বাজে কথা বলিস না, তার মানেও একই বিষয়। তো বাজে বাজে তার মানে এটার মধ্যে কোনো একটা তাৎপর্য নিহিত আছে, তাই জন্যই ব্যবহার করা হয়েছে। এই ধরনের যে সমস্ত মানে উদাহরণগুলো পড়বে সেগুলোও অনুপ্রাস অলঙ্কার, কিন্তু সেগুলো হচ্ছে লাটানুপ্রাস অলঙ্কার। তাহলে অনুপ্রাস অলঙ্কারটা একটু বিস্তারিতভাবে আমাদের আজকে পড়লাম আমরা, সেই বিষয়টা তোমাদের একটু লিখে রাখতে হবে, এবং সেখানে এই বিষয়গুলোই লিখতে হবে যে অনুপ্রাস অলঙ্কার বলতে কি বোঝো, অনুপ্রাস অলঙ্কারের বিভিন্ন শ্রেণীবিভাগ যে আছে সেগুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা করো। তাহলে তোমরা যেটা করবে, প্রথমে অনুপ্রাস অলঙ্কার কাকে বলে, অনুপ্রাস অলঙ্কারকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি সেইটা লিখবে, এবং প্রত্যেকটা অনুপ্রাস অলঙ্কারের একটা বা দুটো করে উদাহরণ খাতায় লিখে রাখবে, এবং এইভাবেই তোমরা পুরো বিষয়টাকে তৈরি করবে, এবং এমনভাবে তৈরি করবে যাতে বুঝে, মানে তুমি ঠিক করলে যে ছেকানুপ্রাসের আমি এই উদাহরণটা দেব, এবং তারপরে তোমরা সেটা মুখস্থ করে ফেললে, খাতায় এলে তোমরা লিখে দিলে, কিন্তু তারপরে যদি আরেকটা উদাহরণ দিয়ে আমি জিজ্ঞাসা করি এটা ছেকানুপ্রাস না লাটানুপ্রাস, তখন তোমরা আর বলতে পারলে না। এরকমভাবে তৈরি করার কথা বলছি না, মানে নোট মুখস্থ করে উগড়ে বমি করে দেওয়ার কথা বলছি না। আমি বলতে চাইছি বিষয়গুলো যখন করবে বা যখন বিষয়গুলো খাতার মধ্যে লিখবে তখন যেন বুঝে বুঝে লেখা হয়, যাতে একটা উদাহরণ দিয়ে কেন অন্তানুপ্রাস হলো আর কেন ছেকানুপ্রাস হলো, কেন শ্রুতানুপ্রাস হলো, কেন এই বিষয়গুলো যেন খুব পরিষ্কার হয়ে যায়, সেই বিষয়টা বুঝে বুঝে খাতায় অনুপ্রাস অলঙ্কারগুলো লিখে নেবে। এবং তার সাথে সাথে বেশ কিছু অলঙ্কারের আমি উদাহরণও দিলাম, এবং পরবর্তীতে তো ক্লাস চলতেই থাকবে, তখন আরও উদাহরণ দেব। তো আজ এইটুকুই রইল, আমরা এর পরের দিন আবার যমক, তারপরে বক্রোক্তি, তারপরে আমাদের যা যা কিছু আছে আস্তে আস্তে আমরা সব কিছু নিয়ে আলোচনায় যাব। মানে এর আগে একবার আলোচনা হলেও আমরা আরেকবার বিস্তারিতভাবে আলোচনা করব, যাতে এখন আমাদের কাছে বিষয়টা আরও বেশি পরিষ্কার হয়ে যায়।